লঞ্চের বারান্দার মতো সাইডে রেলিং ঘেঁষে দাঁড়িয়েছিল আদর। আকাশে মস্ত বড় এক রূপালী চাঁদ। রূপোর আলোয় চারিদিকের অথই নির্জনতার পানিতে চিকচিক করে চাঁদের প্রতিবিম্ব ফুটে উঠেছে। আদরের এই ২৯ বছরের জীবনে কখনো প্রেম আসেনি, ভালোবাসা হয়নি। বাতাসে সে প্রেম প্রেম ভাব পায়, কিন্তু গন্ধ পায় না। কিন্তু আজ এই লঞ্চের সাথে চলমান সন্ধ্যার বাতাসটা যেন ভারী স্নিগ্ধ এবং মোলায়েম। বলতে নেই, আজ হঠাৎই প্রথম আদর বাতাসে প্রেম প্রেম গন্ধ পাচ্ছে। সত্যি কি পাচ্ছে, নাকি মনের ভুল? টিকলি দাঁড়িয়েছিল রেলিং ঘেঁষে একমনে আকাশটার দিকে তাকিয়ে। আবহাওয়া ভালো নয়, বাতাস বইছে খুব জোরে। ঢেউ উঠছে অনেক বড় বড়। লঞ্চ চলছে আস্তে আস্তে এবং একটু পর পর একবার এদিক তো আরেকবার ওদিক হেলছে প্রবল ঢেউয়ের কবলে পড়ে। টিকলিকে এক দেখায় কেউ চিনে উঠতে পারবে না। মেয়েটার নিখুঁত সুন্দর মুখখানা মনে রাখতে কারোর কয়েকবার তার দিকে গভীর নয়নে তাকাতে হবে। তার উপর যদি মাস্ক পরা থাকে তাহলে তো কথাই নেই। মাস্ক পরা টিকলি এবং শুধু টিকলির মাঝে তফাৎ আছে। সহজে কেউ ধরতে পারবে না মাস্ক পরা মেয়েটি টিকলি ছিল। আদরের সাথে যে ২ দিন টিকলির দেখা হয়েছে, দুদিনই তারা দুজনে মাস্ক পরা ছিল। মাস্ক পরা অবস্থায় টিকলি সবসময় মাথায় স্কার্ফ দেয়, চোখে লেন্স পরে, আর এমনিতে সে স্বাভাবিক এবং চশমা পরে থাকে। তবে কেউ যদি অতি সূক্ষ্মভাবে তাকে পর্যবেক্ষণ করে তাহলে এক দেখায় তার হাঁটাচলা দেখে বুঝে ফেলতে পারে। বড় এক ঢেউয়ের কবলে পড়ে লঞ্চটা আবার একটু বাম সাইডের দিকে হেলে পড়ল। ব্যালেন্স রাখতে না পেরে টিকলি আছড়ে পড়ল কোনো মানুষের ওপর। মানুষটা তড়িঘড়ি করে প্রায় অবচেতনায় ধরে ফেলল অসতর্ক সেই মেয়েটিকে। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকতে থাকতে লঞ্চটা একটু হেলে পড়ল। আদর অনেক কষ্টে ব্যালেন্স রাখতে পারলেও নিজের উপর হঠাৎ কোনো ভারী বস্তু পড়ে যাওয়ায় সে কয়েক কদম পিছিয়ে গেল। তাড়াতাড়ি করে ধরল সে আগন্তুক নারীকে। মেয়েটা আস্তে করে তার মাথা উঠালো। লঞ্চের নীল সাদা আলোয় মেয়েটার মুখ আলোড়িত ঝিলিক দিয়ে উঠল। আদর দেখল সদ্য ফুটে ওঠা ভোরের শিশিরে ভেজা গোলাপের ন্যায় মেয়েটার শ্রীময়ী মুখখানা। চোখে তার কালো রঙের চশমা মানিয়ে গেছে ফর্সা রঙের সাথে। টিকলো নাকটা যেন খুব সুন্দর করে বানিয়েছেন সৃষ্টিকর্তা। নিখুঁত সুন্দর লাল ঠোঁট দুটোর ভাঁজে ভয়ের ছাপ, ফোলা গাল দুটো আলুর মতন, যেন আলাদা করে এই ছিপছিপে মুখটার গালের অংশে মাংস লাগিয়ে দেয়া হয়েছে। শুধু মেয়েটার চোখ আবিষ্কার করা গেল না, চশমার আড়ালে মেয়েটার সূক্ষ্ম ব্যক্তিত্ববান আঁখি দুটো ঢেকে গেছে খুব সন্তর্পণে। কিন্তু এই কপাল এবং কপালের দুপাশ থেকে শুরু হওয়া গোছানো একগাছি চুলগুলো যেন তার চেনা, খুব চেনা। কিন্তু এই মুহূর্তে মস্তিষ্ক ঠিক ঠাউর করতে পারছে না। আদর আর একবার তাকালো, তখন এক গভীর মন প্রাণ বলে উঠল স্রোতশূন্যে গা ভাসিয়ে, সে নয়তো কোনো সাধারণ নারী, সে ছিল যে এক ব্যক্তিত্ববান রানী। টিকলি আস্তে আস্তে মেঝেতে পা ফেলে সোজা হয়ে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে থাকা এই শ্যামল ছেলেটার পানে সে চোখ তুলে তাকিয়েছিল অনেকক্ষণ। কপালের উপর ২-১টা চুল অযত্নের সহিত পড়ে আছে তার। ভ্রু নিচে একজোড়া বুদ্ধিদীপ্ত তীক্ষ্ণ সতর্কমূলক চোখ। এই চক্ষু যখন চাহিয়া মেলিল টিকলিরও পানে, টিকলির প্রাণভ্রমরা তখন টপাস করিয়া লুটিয়া পড়িল প্রায় মৃত হইয়ে। তার উঁচু এক নাক, যেন হেলিকপ্টার গেলে নাকের সাথে ঘর্ষণ লাগবে। পুরু এক জোড়া ঠোঁট, যেই ঠোঁটের ভাঁজে রয়েছে গোলাপের সুগন্ধি। চাপা গাল দুটোর ভাঁজে না বলার অভিমানী কথা সাজে। চেহারায় দাম্ভিকতা এবং গম্ভীরতার ছাপ। কিন্তু কেন জানি না টিকলির মনে হলো এই অপরূপ সুন্দর পুরুষটিকে সে কোথাও দেখেছে, কোথাও। এই চোখ, কপাল এবং কপালের সাথে মিশে থাকা চুলগুলো তার বড্ড চেনা। বলিষ্ঠ মসৃণ ছেলের বুক, চওড়া প্রশস্ত কাঁধ,
টিকলি কপালে ভাঁজ ফেলে চেনার চেষ্টা করলো, কিন্তু না, পারল না। অতঃপর সে নিচু মোলায়েম গলায় বলল, সরি। আদর একটু অবাক হলো, এই মেয়ের মিষ্টি গলার স্বরটাও তার কিছুটা চেনা চেনা লাগছে, অনেকটা সেই 15 দিনে প্রেগন্যান্ট মেয়েটার মতো। কিন্তু তা কিভাবে সম্ভব? কোথায় সেই মেয়ে, আর কোথায় এই মিষ্টি দেখতে মেয়েটা? আদর বলল খুবই নরম সুরে, ইটস ওকে, নো প্রবলেম। টিকলি চকিতেই তাকালো, এই কণ্ঠধ্বনি তার চেনা, অনেকটা সেই অভদ্র ছেলের মতন। আদর আবার বলল ভদ্র সুরে, আপনার লাগেনি তো কোথাও? টিকলির মনের ভাবটা কেটে গেল, কর্পূরের মতো উবে গেল অসীন কোনো রাজ্যে। না, আর যেই হোক, এই ছেলে সেই অভদ্র লোকটা হতে পারে না। দুনিয়াতে একই রকম দেখতে মানুষ আছে, আর কিছুটা ভয়েস মিল মানুষের হতেই পারে। সেই ছেলে কেমন কর্কশ গলায় কথা বলে, আর এই ছেলে কি মিষ্টি সুরে কথা বলছে। ওই লোকের মধ্যে সব সময় কাঠিন্যতা, গাম্ভীর্য, অহংকার ভাব, সব সময় মানুষকে হেয় করে খোঁচা দিয়ে অপমান করে কথা বলে। আর এই লোকের কথার সুরের মাঝে স্নিগ্ধতা, মোলায়েম আবেশ। আস্তে করে টিকলি উত্তর দিল, না লাগেনি। আপনার? আদর এবার নিশ্চিত, এই মেয়ে কিছুতেই সেই বোকা, অভদ্র, ম্যানারলেস মেয়ে হতে পারে না। এই মেয়ের গলা দিয়ে তো যেন আগুনের ফুলকি ঝরে, আর এই মেয়ের গলার সুরে কোমলতা, ভেজা গন্ধ রাজের ন্যায় মসৃণ, যেন এক সূর্যমুখী ফুল। আর ওই মেয়ে তো একটা গাঁদা ফুল। আদরের মনও যেন ওই মেয়েটার কথা কর্কশভাবে ভাবে। আদর মাথা নাড়িয়ে বলে, না। তখনই ওদের দুজনকে ডাকতে এলো আদ্র ও টায়রা। মুখোমুখি হতে আদ্র ও টায়রা বিপন্ন বিস্ময়ে গলায় তর্জনী আঙুল উঁচিয়ে দুজন একসাথে বলে উঠল, আপনি? মাঝখান থেকে এত সুন্দর পরিবেশটা এমন কর্কশতার গলায়? ব্যবস্থাকে খেয়ে গেল আদর ও টিকলি। লঞ্চের এই পেছনের দিকটায় মানুষের আনাগোনা কম, ভারী বাতাসের সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে আদ্র ও টায়রার তীব্র নিঃশ্বাস। প্রকাণ্ড তেজি শ্বাস প্রশ্বাসই যেন দুজনা দুজনকে ঝলসে দিবে। টিকলি এগিয়ে এসে বলল, কি হয়েছে? টায়রার সাথে সাথে ফুঁসে উঠে বলল, কি হয়নি সেটা বল। এটাই সে বেয়াদব ছেলে, হাওয়াই মিঠাই নিতে গিয়ে আমার সাথে ঝগড়া করেছে। আদ্র বড় বড় চোখ করে লাফিয়ে উঠল। আদর ভুরু কুঁচকে তাকাতেই আদ্র কপট স্বরে বলল, মিথ্যা কথা ভাইয়া, এই চাপাবাজ মেয়ে আগে আমার সাথে ঝগড়া করেছে। আপনি তো দেখা যায় চাপাবাজের সাথে মিথ্যাবাদীও। টায়রা বিস্ফোরিত চোখে তাকিয়ে নালিশ ঠোকার মতো টিকলির কাছে বলল, দেখলেই, এই বেয়াদব ছেলে আমাকে চাপাবাজ ও মিথ্যাবাদীও বলেছে। ওকে তো আমি। টায়রা স্যুট লাগায় আদ্রর দিকে, উদ্দেশ্য আজ মারামারি, কাটাকাটি, রক্তারক্তিতে গাং ভাসিয়ে দেয়া। টিকলি ঝাপটে কোমর জড়িয়ে ধরে টায়রাকে আটকালো। কিছুক্ষণ ধস্তাধস্তির পর ধমকে শুরু বলল, কি হচ্ছেটা কি সব জায়গায় পাগলামি করিস কেন? আদ্র বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল। আদর গরম চোখে তাকালো, সাথে সাথে চুপসে গেল সে। টিকলির দিকে এক পলক রাগী দৃষ্টিতে তাকে টায়রা হনহন করে চলে গেল। অসহায় মুখে টিকলি তাকিয়ে থাকলো বনের যাওয়ার পানে। আদর ইশারায় আদ্রকে যেতে বলল। আদ্র বাধ্য ছেলের মতো থমথমে মুখে অন্য পাশে চলে যায়। গুটি গুটি পায়ে এগিয়ে এসে আদর টিকলির পেছনে দাঁড়ালো। টিকলি তখন মন খারাপ করে উকিঝুঁকি করে দেখছিল টায়রা কোথায় গেল। আদর মাথাকে একটু নিচে নামিয়ে আস্তে করে জিজ্ঞেস করলো, মন খারাপ হলো? টিকলি চমকে তাকালো। উড়ে আসা ছোট ছোট চুলগুলো কানের পাশে গুজে দিয়ে জোরপূর্বক মিষ্টি হেসে বলল, না, কিন্তু দেখে তো মনে হচ্ছে ভীষণ বিষণ্ণ আপনি। না, আমি আসলে এমনই, সবসময় এরকমই থাকি। ও। আদর আর কোনো কথা খুঁজে পেল না এই মুহূর্তে। অস্বস্তিতে জর্জরিত হয়ে উঠল টিকলির মন প্রাণ। সে একটু এলোমেলো গলায় বলল, এখন আসি তবে। আসলে টায়রা কোথায় গেল দেখতে হবে। মেয়েটা আবার প্রচণ্ড বদমেজাজি। আদর হালকা হেসে বলল, টায়রা কি ওই মেয়েটার নাম? সে কি আপনার বোন হয়? জি। আপনার কি টুইন? কিন্তু চেহারায় তো তেমন মিল নেই। হেসে দিয়ে টিকলি বলে, না, ও আমার চেয়ে 1 বছরের ছোট, কিন্তু আমরা একসাথেই থাকি এবং একই সাথে পড়ি।
আমাদের আবার গলায় গলায় ভাব। আদর হাসল। অবাক বিষয়, হাসির কোনো কারণই ছিল না, তবুও অযথা হাসছে সে। ভারী আশ্চর্য তো, বলতে নেই। এই মুহূর্তে আদরের চোখে চারিপাশ রঙিন লাগছে। এ রাতের বেলায়ও দিনের লালচে সোনালির আলো খুঁজে পাচ্ছে। মনে হচ্ছে গাছে শত ফুল ফুটেছে, নতুন পাতা এসেছে, বসন্তের কোকিল ডাকছে। কিন্তু এখন তো গ্রীষ্মকাল, কালবৈশাখী ঝড়ের দিন। তাহলে? টিকলি বলল, আসি তবে। টিকলি চলে যেতে নেয়। সে বুঝতে পারল না ক্ষণিকের জন্য তার অন্তরের ভেতর কি হয়েছিল, কেন এই লোকটাকে এত কৈফিয়ত দিতে হলো এবং হাসি মুখে এত কথা বলল। লোকটা তো নিতান্তই একদম অপরিচিত, তাই না? টিকলি চলে যাওয়ার উদ্দেশ্যে আর এক পা বাড়ালেই আদর তড়িঘড়ি করে উত্তেজিত কণ্ঠে বলল, বলছিলাম যে, বোনের নামটা তো বললেন, কিন্তু নিজের নাম? বেহায়াপনা করা আদরের ধাতে নেই, কিন্তু আশ্চর্যভাবে সে আজ তাই করছে। তার সব নিয়ম নিমেষে উল্টে পাল্টে যাচ্ছে, ভেঙে যাচ্ছে তার আত্মসম্মানের গণ্ডি। টিকলি পেছন ফিরে তাকিয়ে একটু অবাক করা গলায় বলল, আমার নাম? জি, আমার নাম টিকলি, টিকলি রেজা। আদর হেসে একটু দুষ্টুমির স্বরে বলল, কি টিকটিকি? চট করে আদরের দিকে তাকালো টিকলি। আজ পর্যন্ত কেউ কখনো তার নামের বিকৃত রূপ বের করেনি, আর এই ছেলে কিনা মিনিট 10 মতো কথা বলার মধ্যে নাম বিকৃতি করে ফেলল। টিকলির ভারী রাগ হলো। থমথমে গলায় সে প্রশ্ন করল, আপনার নাম কি? আদর গর্বের সহিত বলল, আদর খান। টিকলি একটু ভাবল, আদর? কিন্তু না, আদরের কোনো বিকৃতি নাম সে খুঁজে পেল না। আর একটু ভাবার পর এক দারুণ নাম উদ্ঘাটন করল। এরপর আদরের মতোই রসিকতা সুরে বলল, কি বাদর? বাদর খান? বাদরদের আবার খান বংশ আছে বুঝি? ঠিক জায়গায় গোল দিয়ে দিয়েছে। এটা নিতান্তই ভীষণ চালাক। আদরের হাসি হাসি মুখটা মিলিয়ে গেল। গম্ভীর মুখে সে বলল, ডোন্ট কল মি বাদর, মাই নেম ইজ আদর। টিকলি ফিক করে হেসে দিয়ে আদরের মতো করে গম্ভীর স্বরে বলল, দেন ইউ অলসো ডোন্ট কল মি টিকটিকি, মাই নেম ইজ টিকলি। আদর মাথা চুলকে হাসলো, বলল, ছাদে যাবেন? ছাদে? টিকলি একটু চিন্তা করে বলল, যাওয়া যায়, কিন্তু টায়রাকে ছাড়া। দাঁড়ান, আমি টায়রাকে ডেকে আনছি। লঞ্চের ছাদে দাঁড়িয়েছিল টায়রা। অপ্রত্যাশিতভাবে সেই ছাদে উপস্থিত হলো আদ্র। ঠান্ডা বাতাসে খোলা আকাশের নিচে মন ভালো করার জন্য এসেছিল সে, কিন্তু এসে দেখল এই চাপাবাজ মেয়ে এখানে উপস্থিত। তেজে আদ্রর মুখখানা লাল রঙা হয়ে উঠল। উল্টো পা বাড়ালো চলে যাওয়ার উদ্দেশ্যে। এক কদম হেঁটেই ভাবল, থাক একটু জ্বালাই, আফটার অল আমার আগে হাই মিটাই নিয়ে চলে এসেছিল, তার শোধ তুলতে হবে না। টায়রার মনটাতে তখন বিষণ্ণতা সুর। এখন বুঝি বিষাদ সময়, তাই উজ্জ্বল সারাদিন প্যাক করা বাসাল টায়রার মনে উদাসীনতা। হঠাৎই এই বিষাক্ত বাতাসকে ছাপিয়ে কানের কাছে কেউ টেনে টেনে বলে উঠল, মিস চাপাবাস। টায়রা একটু চমকে উঠল, কিন্তু বুঝতে পারল আগন্তুকের কণ্ঠধ্বনি। উল্টো ঘুরে গরম গলায় শুধু বলল, বেয়াদব। আদ্র মুখটাকে একটু পাংশুটে বানালো। এরপর হাসি হাসি মুখ করে আবার বলল, নাম কি? নাম দিয়ে কাম কি? টায়রার অকপট উত্তর। নদীর জলরাশির দিকে তাকে আদ্র বলে, না তেমন কোনো কাজ নেই, নাম না বললেও সমস্যা নেই, আমি মিস চাপাবাজ বলেই না হয় ডাকবো। পরাজিত গলায় তেজ টেনে টায়রা বলল, টায়রা রেজা। শুনতে পাইনি এমন ভান করে আদ্র বলল, কি কি কি? টায়ার রেজা? কোন টায়ার, বাসে না ট্রাকের? সে আপনার বাবা মা আর নাম পায়নি, শেষে কিনা টায়ার? আমাকে বললেও তো আমি আপনার একটা সুন্দর নাম রেখে দিতে পারতাম। সমস্যা নেই মিস চাপাবাস, এই টায়ার নামের থেকে ঢের বেশি ভালো ও সুন্দর। আপনি মনে দুঃখ রাখবেন না মিস চাপাবাস। আদ্র বলল অনেকটা দুঃখের সাগরে দুঃখীরাজ হয়ে, আপনি কিন্তু, আপনাকে আজ আমি মেরেই ফেলবো। ফুঁসে উঠে কথাটা বলে টায়রা এক অবাক করা কাজ করে বসলো। আদ্রর গলা চেপে ধরল। আদ্র ভঙ্গি করে জিহ্বা বের করে বলল, মরে গেলাম আমি। কিন্তু প্রকৃতপক্ষে তার একদমই ব্যথা লাগছিল না।
টায়রার হাত দুটো নিজ গলা থেকে সরিয়ে চেপে ধরল আদ্র। তারপর টায়রার মুখে ফু দিল। মুখের বাতাসে টায়রার বড় কপাল পড়ে থাকা কিছু ছোট ছোট চুল উড়ন্ত পাখির ন্যায় উড়ে গেল। খানিক বেসামাল অস্বস্তিকর পরিস্থিতিতে পরে টায়রা হাত ছাড়িয়ে নিয়ে ঘুরে দাঁড়ালো। আদ্র একটু সংকীর্ণতা বোধ করল। বেশ কিছুক্ষণ বাদে টায়রা প্রশ্ন করল, আপনার নাম কি? আদ্র বুক ফুলিয়ে বলল, আদ্র খান। সুন্দর না নামটা? টায়রা আদ্রর মতোই দুষ্টুমির ছলে দাঁত কপাটি বের করে বলল, কি ভাদ্র? কোন ভাদ্র? বাংলা মাসের ভাদ্র? ভাদ্র বুঝি কারো নাম হয়? আপনার মা বাবা এই পৃথিবীতে আর নাম খুঁজে পায়নি, শেষে কিনা বাংলা মাসের নাম রেখে দিয়েছে। কি লজ্জা, কি লজ্জা! বাইরে মুখ দেখেন কিভাবে আপনি? আপনার জায়গায় আমি হলে গলায় কলসি বেঁধে মরে যেতাম। যাই হোক, দুঃখ করবেন না, বেয়াদব নামটা এই ভাদ্রর নামের থেকে ঢের বেশি ভালো এবং সুন্দর। ইস, আপনার জন্য কষ্টে আমার বুকটা পেখম তুলে নাচছে। নাক ফুলে আদ্র বলল, আমার নামটা কিভাবে ভাদ্র হয়? ভাদ্রতে তো রেফ নেই, আর গলায় কলসি বাঁধলে মানুষ মরে যায় বুঝি। আর আপনি কি আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছেন? টায়রা অবাক গলায় বলল, মা, কোথায় আপনার কথা আপনাকে ফিরিয়ে দিলাম? একে বলে টিট ফর ট্যাট। কিছুই তো জানেন না আপনি দেখছি। আদ্র অপমানিত বোধ করল। হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আপনার সাথে তর্ক করা আমার কর্ম নয়। আপনি সত্যি চাপাবাজ, দ্য গ্রেট চাপাবাজ টায়ার। আর এত বড় একজন গুণী মানুষের কাছে আমি তো ক্ষুদ্র এক বালুকণা। এত বড় চাপাবাজ নারীর কাছে আমি অবলা, নগণ্য। টায়রা আর চোখে তাকে বলল, অবলা মেয়েদের বলে, আর আপনি আমাকে কি বললেন? আমি দি গ্রেট চাপাবাজ টায়ার? বলি, আপনার কি কানের সমস্যা আছে? হাওয়াই মিঠাইওয়ালার কাছে গিয়েও আমি আগে হাওয়াই মিঠাই চাইলাম, কিন্তু আপনি শুনলেন না, উল্টো বললেন আপনি আগে এসেছেন। এখন আবার আমার সুন্দর টায়রা নামটাকে বারবার টায়ার টায়ার বলছেন। টায়রার কথায় পাত্তা না দিয়ে চিন্তিত মুখে আদ্র বলল, আচ্ছা তাহলে ছেলেদের কি বলে? অবলা থেকে অবল। তখনই ছাদে প্রবেশ ঘটল টিকলির। সারা লঞ্চ খুঁজিয়ে যখন সে টায়রাকে পেল না, তখন খুঁজতে খুঁজতে চলে এলো এই লঞ্চের ছাদে। টায়রা আর আদ্রকে দেখে টিকলি হাফছাড়া গলায় বলল, থ্যাংক গড তোমরা এখানে আসছো, তোমাদের খুঁজতে খুঁজতে আমার পা ব্যথা হয়ে গেছে। টায়রা টিকলির কাছে এগিয়ে গিয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঠেস মারা গলায় বলল, বাতাসে আর্দ্রতা কি কম, তাই না রে টিকলি? শীত শীত লাগছে। কি করে আবার এই আর্দ্র ফিরিয়ে আনা যায় রে? টিকলি টায়রার কপালে চাপড় দিয়ে বলল, গাধা, শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে, আর তুই এই জ্যৈষ্ঠ মাসে বলছিস বাতাসে আর্দ্রতা কম? তোর শীত লাগছে? যদিও এখন ঝড়ের সময়, কালবৈশাখী ঝড়, আর আজও বৃষ্টি হয়েছে, তাই বোধহয় শীত লাগছে, নচে তো গ্রীষ্মকাল কি শীত লাগার সময়? টায়রা একবার আদ্রকে দেখে নিল। আদ্র নাক গাল ফুলিয়ে তাকিয়েছিল ওদের দিকে। টায়রা বিদ্রুপান্তক হাসি দিয়ে বলল, হ্যাঁ রে, তাই তো। ইস, কত ব্রিলিয়ান্ট রে তুই। যাই হোক, বেশি জ্ঞান দিস। টিকলি চোখ পাকিয়ে তাকালো, আমি তোর চেয়ে 1 বছরের বড়। সঙ্গে সঙ্গে হাত জোর করে মেকি গলা টায়রা বলল, মাফ কর ভাই, এই কথা শুনতে শুনতে আর আমার কান ঝালাপালা। শুনুন। আদর পেছন ফিরে তাকালো। জি বলুন। চলুন। কোথায়? ও মা, ছাদে। ও আসছি। টিকলি চলে গেল। আদর খানিকক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলো। টিকলি যখন এসে বলল, শুনুন। মিনিট খানিকের জন্য তখন আদরের হৃৎপিণ্ডের পিঞ্জারস্থিতে ধুকপুক শব্দগুলো বন্ধ হয়ে গেল। নিঃশ্বাস আটকে গেল। হারিয়ে ফেলল নদীর কূল। দিশেহারা মন বারবার চাইল আর একবার, একবার এইভাবে ডাকুক। একবার না, বহুবার, বহুবার ডাকুক। ছাদে একটা ওড়না বিছিয়ে দিয়েছে টিকলি। বলেছিলাম টিকলি বিনয়ী, নম্র, ভদ্র, অকারণে কোনো মানুষের সাথে হাঙ্গামা, খারাপ ব্যবহার কিংবা অবহেলা করা তার ধাঁচে নেই। সে খুব সহজে বিনয়ী হয়ে মিশতে পারে মানুষের সাথে। সবার কাছে নম্র, ভদ্র, নরম, সুশীল হয়েও একজনের সামনে গেলেই তার মাথা কেন জানি না আউলিয়ে যায়। সে অভদ্র ছেলেটা, যে কিনা কথায় কথায় সুযোগ পেলেই টিকলিকে খোঁচা মেরে শুধু 15 দিনের প্রেগন্যান্ট করে, আর তখন টিকলির মাথাও গরম হয়ে যায়। ওনার 4 মাথায় বসে আছে ওরা 4 জন।
ফুরফুরে মেজাজি বাতাস, পানির গন্ধ, চাঁদের আলো, সুন্দর সাবলীল পরিবেশটা যখন সবাই চুপচাপ, টায়রা তখন বিরক্ত হয়ে বলল, ধ্যাত, এভাবে ভালো লাগে নাকি? বোরিং, সবাই চুপ করে আছে। আদ্র মুখ ভেঙে বলল, অপরিচিত আমরা সবাই চুপ করে থাকবো না তো কি ধেই ধেই করে নাচবো? টায়রা নাক ফুলিয়ে বলল, আমি আপনাকে কিছু বলেছি? আপনি এত কথা বলছেন কেন? আর অপরিচিত কিন্তু পরিচিত হতে কতক্ষণ? এই যে আমি আমার পরিচয় দিচ্ছি, আমি হলাম টায়রা রেজা। টায়রার কথা আটকে দিয়ে আদ্র বলল, সরি, আপনার ভুল হয়েছে, ওটা হবে টায়ার রেজা। টায়রা আঙুল তুলে বলল, আপনি আর একটা কথা বললে আপনাকে মেরে আমি এই পানিতে ভাসিয়ে দেব। ও মাগো, ভয় পাইছি, মুখে হাত দিয়ে ভঙ্গি করে বলল আদ্র। আদর গম্ভীর মুখে একটা মেকি ধমক দিল আদ্রকে, এরপর বলল, আপনি বলুন টিকলি। আদর তাকিয়েছিল টায়রার দিকে, কিন্তু নাম বলল টিকলির। সবাই একটু হক চকিয়ে গেল। টায়রা মুখ ভেটকে বলল, টিকলি? না ভাইয়া, টিকলি তো আমার বোনের নাম, আমার নাম তো টায়রা। এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে ভ্যাবাচাকা খেয়ে গেল আদর। ওর মাথায় যে শুধু টিকলি ছাড়া আর কারোর নাম ঘুরতেই চাইছে না। আদরের ভারী রাগ হলো নিজের প্রতি। এই প্রথম সে মনের মণিকোঠায় কি চলেছে তা ঠাউর করতে পারছে না। টায়রার দিকে তাকে তোতলানো স্বরে সে বলল, হ্যাঁ, ও আসলে এমনি, আমি ওনাকে বলতে চেয়েছিলাম। টায়রা বলল, তাহলে তুই আগে বল টিকলি। টিকলি নিচু গলায় বলল, কি বলবো? এরপর এক মুহূর্ত চুপ থেকে টিকলি সংক্ষেপে বলল, আমার নাম টিকলি রেজা, বাবা মার বড় মেয়ে, অনার্স 3rd ইয়ারে পড়ি, থাকি ঢাকার উত্তরায়। এরপর টায়রা অনেক আগ্রহ নিয়ে নিজের পরিচয় দিতে চাইল, যেন এই পরিচয় দেওয়ার মাঝে খুব মজা। কিন্তু ব্যাঘাত ঘটালো আদ্র। সে মুখ দিয়ে সু শব্দ করে বলে উঠল, হইছে, চুপ থাকেন। আর এগুলো কি পরিচিত হওয়া হলো? এবার গভীর সম্পর্কের দিকে যাওয়া যাক। লেটস গো ইনটু দ্য ডিপ রিলেশনশিপ। টিকলি বেসামাল স্থির গলায় বলল, সরি, মানে বুঝলাম না ভাইয়া। আদ্র বলল, ডিপ রিলেশন মানে ধরো আজকের পর থেকে তোমাদের সাথে আমাদের অনেক ভালো একটা সম্পর্ক হয়ে উঠবে, বন্ধুর মতন। টায়রা অবলা গলায় বলল, ও এই কথা? আদ্র টায়রাকে ভেঙসিয়ে বলল, ও এই কথা, এটা বললে চলবে না। নাম্বার দাও, ঠিকানা দাও, আমি তোমাদের বাসায় যাব, তোমার সাথে কথা বলবো, সারাদিন আপু আপু করে পিছনে ঘুরবো, তোমাকে ভার্সিটি পৌঁছে দেব, মানে যত রকম সেফটি দেওয়া যায় তোমাকে, অ্যাজ লাইক অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার। কথাগুলো আদ্র টিকলিকে উদ্দেশ্য করে বলল। টিকলি আদর টায়রা কিছুক্ষণ আদ্রর মুখের দিকে তাকিয়ে থাকলো। তাকিয়ে থাকার অর্থ, অপরিচিত মানুষকে এত দরদ দেখানোর মানে কি? সবার তীক্ষ্ণ চাহনি সামনে পড়ে আদ্র বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। পরিস্থিতি স্বাভাবিক করতে টিকলি মিষ্টি এসে বলল, ও এই কথা, আচ্ছা। টিকলি নাম্বার বলতে ধরল। অমনি টায়রা গালে হাত দিয়ে ভাবুক গলে বলল, বুঝলাম না কাহিনী। একটু আগে বললেন বন্ধুর মতো হতে চান, এখন আবার ভাই বোন। অ্যাকচুয়ালি আপনি কোন ডিপ রিলেশনে যেতে চান? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? টায়রা ভুরু কুচকে গোয়েন্দা গলায় জিজ্ঞেস করলো। আদ্র মাথায় হাত দিয়ে জোরে সরে বলল, আস্তাগফিরুল্লাহ, এত বড় অপমান। এরপর টিকলির দিকে তাকিয়ে ইমোশনাল গলায় বলল, আপু? ও না, তুমি তো আমার ছোট, এর আগেও আপু ডেকেছিলাম, হোয়াট এভার, তবু আপুই ডাকলাম। দেখো তোমার বোন কিন্তু আমার মান সম্মান নিয়ে টানাটানি করছে। আমি তোমাকে নিজের বোনের আসনে বসাচ্ছি, আর সে আমাকে টেনে আমার বউয়ের আসন দিচ্ছে। সি সি সি। আদ্র লাগাম ছাড়া বলেছিলাম, সে একবার বলা শুরু করলে বেশি বলে ফেলে। টিকলি লজ্জায় মাথায় নিচে করে বিড়বিড় করলো। দুইটার ক্যারেক্টারই সেম। টিকলি মাথা উঁচিয়ে হাসি হাসি মুখ করে আবার বলল, ওর কথায় কান দিবেন না ভাইয়া, আমি নাম্বার আর ঠিকানা দিচ্ছি, আপনি লিখুন। আদ্র পকেটে হাত দিয়ে কিছু খুঁজলো, অবশেষে খুঁজে না পেয়ে কপাল চাপড়ালো। হায় হায় ভাইয়া, আমার ফোন তো কেবিনে ফেলে এসেছি, তোমার ফোনটা একটু দাও তো, নাম্বারটা তুলি, পরে আবার আমার ফোনে নিয়ে নেব। আদ্রর ভুরু কুঁচকেছে, কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো ভাইয়ের মতলব। আদ্র তাড়া দিল। আদর পকেট থেকে ফোন বের করে লক খুলে আদ্রর হাতে দিয়ে ফিসফিস করে বলল, অভিনয় তুই বড্ড কাঁচা, তুই যা ভাবছিস তেমন কিছুই না। এত কাহিনী করে মেয়েটার নাম্বার নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। নিব না বলছো? আদ্র ভুরু নাচিয়ে ফিসফিস করে বলল, না, যেহেতু এখন বলে ফেলেছিস, না নিলে খারাপ দেখাবে।
সেটাই, ভুরু নাচে দুষ্ট হাসি দিয়ে বলল আদ্র। টিকলি নাম্বার আর ঠিকানা বলল। আদ্র আদরের ফোনে সেভ করে রাখল। ঠিকানাটা শুনে নিল। সবশেষে টায়রা আসন্ন হারা আমাবস্যার ন্যায় মুখ করে বলল, আপনি কি সত্যি আমাদের বাসায় আসবেন? আদ্র কাঁধ নাচিয়ে বলল, অবশ্যই, বোনকে দেখতে আসবো না? টায়রা মুখ চোখ খিসে বলল, না, একদম আসবেন না। আদ্র টায়রার কথায় পাত্তা না দিয়ে বলল, আমি আমার বোনকে দেখতে যাব, আপনার তাতে কি? আপনি আপনার কাজ করুন, চুপচাপ যেভাবে বসেছিলেন সেভাবে বসে থাকুন। আদ্র এবার টিকলির দিকে তাকে প্রশ্ন করল, তোমরা দুজনে কত বছরের ছোট বড়? টিকলি উত্তর দিল, 1 বছর। আমি বড় আর টায়রা ছোট। ও, তার মানে উনি সেকেন্ড ইয়ারে পড়েন? না, আমরা একই সাথে পড়ি। ও, তাই বুঝি সে তোমার নাম ধরে ডাকে? টিকলি টায়রার দিকে তাকে ঠোঁট কামড়ে হেসে মাথা নাড়ালো। টায়রা টিকলির দিকে গোল গোল চোখ করে তার রাগ জানান দিল। এরপর কিছু মুহূর্ত কেটে গেল নিস্তব্ধে। আদর ফোনের স্ক্রিনে একবার দেখে নিল টিকলির নাম্বার। সবার আড়ালে নাম্বারটা সেভ করে রাখলো টিকটিকি দিয়ে। আনমনে একটু হাসলো সে। টায়রার বাজ পাখির মতো তীক্ষ্ণ নজরে তা খুব সুন্দরভাবে ধরা পড়ল। সে ভুরু কুঁচকে বলল, আপনি হাসছেন কেন ভাইয়া? আদর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ঠোঁটে মৃদু হাসি নিয়ে অবচেতনায় বলল, মিস টিকটিকি। টায়রার ভুরু জোড়া আরও কুঁচকিয়ে গেল। স্বগতোক্তি করল সে, মিস টিকটিকি? একটা টিকটিকিকে এত সম্মান? বাহ! এদিকে আদ্র অবাক চোখে তাকিয়েছে, আর টিকলি তার বড় বড় দুটো চোখ নিয়ে তাকিয়েছিল আদরের পানে। চোখে তার তেজের ছিটা। আদর উপরে মুখ তুলল। সবার এই রিয়াকশন দেখে সে থতমত খেয়ে গেল। আসলে তেমন কিছুই না, ওই আর কি, আমি আদর করে একজনকে টিকটিকি বলে ডাকি। কথাটা শুনে টিকলির গায়ে কাঁটা দিয়ে উঠল, লোমকূপ দাঁড়িয়ে গেল। ক্ষণিকের জন্য পড়ে গেল সে উত্থাল সমুদ্রে। পলকবিহীন চোখে তাকিয়ে রইল ওই শ্যামল মুখ পানে। আদর টিকলির দিকে তাকালো এক বিপুল আচ্ছাদন দৃষ্টিতে। কিছুক্ষণ পর টিকলি স্বাভাবিকভাবে চোখ সরিয়ে নিল। তারা কিছুটা বাচ্চামো গলায় বলল, বাহ, আদর আবার আদরও করতে জানে। দুজনের ঘোর ভাঙল। আদ্র আবারও টায়রার উত্তরের পরিপ্রেক্ষিতে বাঁকা উত্তর দিল, কেন জানবে না? যার নামই আদর সেই তো আরও বেশি বেশি আদর করতে জানবে নাকি? আমার ভাইও বেশি বেশি আদর করতে পারে, তার বউ অনেক হ্যাপি। আদর ভাইয়ের কাছ থেকে শুধু আদরই পাবে। কেসে উঠল আদর, মুখে হাত দিয়ে সে যে কাশছে, থামার নামই নেই। এই সময় যে এমন একটা বেকল কথা আদ্র বলবে তা আদরের ধারণাতেও ছিল না। আদর দাঁত কটমট করলো। সত্যি ছেলেটা বলতে শুরু করলে আর ব্রেক কষে না। টিকলি সন্তর্পণে লুকিয়ে সুরিয়ে হাসল। টায়রা ফুঁসিয়ে উঠে বলল, আপনার সমস্যা কি? আমি কিছু বললে আপনার উত্তর দিতে হবে? যত সব। আদ্র আবারও একটা তেরা কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ভাইয়ের চোখ রাঙানি দেখে সে থেমে গিয়ে মেয়েদের মতো গাল ফুলিয়ে বসে থাকলো। এরপর আবারও কিছুক্ষণ নীরবতা। একটু পর টায়রা হাসি হাসি গলায় আদরকে বলল, জানেন ভাইয়া, টিকলি না অনেক সুন্দর গান পারে। টিকলি চোখ বড় বড় করে সিমটি কাটলো টায়রার হাতে। আদর বলল, তাই? তাহলে তো তোমার বোনের কাছ থেকে একটা গান আমাদের পাও না? টিকলি জোরপূর্বক হেসে টায়রার হাতে দ্বিতীয় সিমটি কেটে দিল। টায়রা উহ শব্দ করে উঠল। আদর রিকোয়েস্ট করলো অনেক, প্লিজ আপু, না করো না, একটা গান গাও, জাস্ট একটা, যা খুশি গাও। টিকলি অসহায় চোখে একবার সবার দিকে তাকালো। আদ্র টায়রা হাসি মুখে বসেছিল। টিকলি তাকাতে আদর মৃদুমন্দ হাসল। টিকলি চোখ বন্ধ করল। বন্ধ চোখের পাতায় সব গানের প্রতিচ্ছবি হাওয়া। শুধু একটা গানেরই কিছু সুর গলা দিয়ে তখন বেরিয়ে এলো। কিন্নর কণ্ঠে বন্ধ চোখের পাতায় এক অপরূপ সুন্দরী গেয়ে উঠল, তোর সাথে সারা নিশি ভিজব জ্যোৎস্নায়, চাঁদের আলো পড়বে ঝরে তোর মুখটায়, মিলেমিশে দুজনে চল এক হয়ে যায়, আদরে আদরে অন্তরে অন্তরে মিশে রব দুজনায়। মুগ্ধ হয়ে টিকলির সুরেলা কণ্ঠস্বর গান শুনছিল সবাই। টিকলির সাথে তাল মিলিয়ে সবাই চোখ বন্ধ করে গান শুনছিল। কিন্তু এ পর্যায়ে এসে আদরের চোখ জোড়া টপাস করে খুলে গেল। চোখে তার একরাশ অবকতা। আদর,
তার নাম গানে? টিকলি এই গানই কেন গাইল? খুঁজে খুঁজে এই গানই কেন? টিকলি কি ইচ্ছাকৃতভাবে গাইল নাকি হয়ে গেছে? টিকলি জানে না কেন সে এই গানটাই গাইল। সে শুধু জানে এই মুহূর্তে তার মস্তিষ্কে অন্য কোনো গান ধারা দিচ্ছে না। টিকলি গাইতে লাগলো, তোর সাথে ভিজব অঝোর বৃষ্টিতে, রংধনু খুঁজব তোর অবুঝ দৃষ্টিতে, মিলেমিশে দুজনে চল এক হয়ে যাই, আদরে আদরে অন্তরে অন্তরে মিশে রব দুজনায়। রাত যত গভীর হচ্ছিল, টায়রা আদ্রর ঝগড়ার তোড়জোড়ও বাড়ছিল তত। শেষে না পেরে রাতের প্রথম প্রহরে দুজন অগ্নিশর্মার আগ্নি উঠে চলে গেল নিজেদের জন্য বরাদ্দকৃত কেবিনগুলোতে। ওরা চলে যাওয়ার পর টিকলি একটু অস্বস্তি নিয়ে আদরের দিকে তাকালো, সাথে জোরপূর্বক একটা হাসি দিল। আদর চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, ঘুরতে যাচ্ছেন? কানের পাশে চুল গুজে দিয়ে টিকলি আড়ষ্ট ভঙ্গিতে জবাব দিল, জি। আপনিও নিশ্চয়? কোথায় যাচ্ছেন? হাতিয়া, নিঝুম দ্বীপ। শুধু নিঝুম দ্বীপই ঘুরবেন? দেখি, হুট করে চলে এসেছি তো, প্ল্যানিং নেই। আপনি? আমিও নিঝুম দ্বীপ যাচ্ছি। ও। টিকলি আবার অস্বস্তিতে পড়ে গেল কেন যেন, অথচ এত আড়ষ্ট ভঙ্গিমা করার মতো কিছু হয়নি। আদর বলল, রাত হয়ে যাচ্ছে, ঘুমাবেন না? টিকলির ছোট উত্তর, জি, গুড নাইট, ভালো থাকবেন। এক নজর আদরের দিকে তাকিয়ে চলে গেল সে। তার চলে যাওয়ার পর আদর ভাবতে বসল, এত ভয়ে ভয়ে আরক্ত নয়নে টিকলির কেন কথা বলল কে জানে। হয়তো অপরিচিত ব্যক্তি, তার উপর একটু আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কবলে পড়ে এই মানুষটার সান্নিপাতিক হয়েছিল সে, তার বুকে আছড়ে পড়েছিল, তাই বোধহয় এই অস্থির মনস্তাপ। ফজরের নামাজ পড়ে নিয়ে টিকলি তার ব্যাগ ভর্তি বইয়ে নিয়ে আসা উপন্যাসের স্তূপ থেকে একটা বই নিয়ে পড়ছিল। টায়রা বিরক্ত হয়ে কেবিন থেকে বের হয়ে গিয়ে লঞ্চের শেষ মাথায় দাঁড়িয়ে সূর্যি মামার সূর্যোদয়ের রঞ্জন রশ্মি দেখতে বসল। হঠাৎ পাশ থেকে কেউ গলা উঁচিয়ে চেঁচালো, ও মাই গড, আপনার মুখ থেকে তো তেল বেরোচ্ছে। ঘুম থেকে উঠলে মুখ স্বাভাবিকভাবে একটু তেল তেলে থাকবে, যদিও উজু করা হয়েছে, কিন্তু মুখে কোনো ক্রিম, পাউডার বা অন্য কোনো প্রসাধনী মাখা হয়নি বলে টায়রার মুখের তেল তেলে ভাবটা রয়ে গেছে। টায়রা একটু ঘাবড়ে গিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখল আবার সেই বেয়াদব ছেলেটা। রোশান্নি হয়ে টায়রা উত্তর দিল তেরাভাবে, হ্যাঁ তো, সেই তেল দিয়ে আপনাকে রেঁধে খাওয়াবো। আদ্র নাক ছিটকিয়ে সরে গেল, সাথে টায়রাকে শুনিয়ে শুনিয়ে বলল, উফ, এই লঞ্চ যে কখন থামবে আর কখন এই তৈলাক্ত মানুষজনদের কাছ থেকে রেহাই পাবো। টায়রা নাকের পাটাতন ফুলিয়ে রাখল, কথার উত্তর দিল না, কিন্তু সেও শুনিয়ে শুনিয়ে বলল, বোকারা কথা বলে বেশি, রাগে বেশি, বুদ্ধিমানেরা কথা বলে কম, রাগেও কম। আসছে বুদ্ধিমান, যে বুদ্ধির ছটা জীবন হয়ে যাবে আমার রফা দফা। নোয়াখালী জেলার মধ্যে একটি উপজেলা হলো হাতিয়া। এটি মূলত একটি দ্বীপ, বাংলাদেশের বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে অবস্থিত। মেঘনা নদীর মোহনায় জাগরিত সেই দ্বীপ। এর চারিদিকে রয়েছে বিশাল জলরাশি। একসময় নোয়াখালীর মূল ভূমির সাথে সংযুক্ত থাকলেও ক্রমে নদী ভাঙ্গনের দাপটে এটি প্রায় বিচ্যুত। আস্তে আস্তে হয়তো এই হাতিয়া বিলীন হয়ে যাবে বিশাল জলরাশির কবলে। ভোলা এবং মনপুরা হাতিয়া উপজেলার দুটি উল্লেখিত দ্বীপাঞ্চল। ভোলা যে বাংলাদেশের সবচেয়ে বড় একটি দ্বীপ। এমনকি 2015 সালে বাংলাদেশ সরকার হাতিয়া দ্বীপের ভাষান্তরে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের সিদ্ধান্ত নেন। বেলা প্রায় 10:30টার দিকে লঞ্চ গিয়ে পৌঁছায় হাতিয়ার লঞ্চ ঘাটে। সম্ভবত এই ঘাটকে তমরুদ্দি ঘাট বলা হয়। টিকলি টায়রা ব্যাগপত্র নিয়ে লঞ্চ থেকে নেমে বাজারের একটা দোকানের পাশে দাঁড়িয়েছিল। টিকলির আগে টায়রার তীক্ষ্ণ দুটি চোখ আটকে গেল একটা জায়গায়। বাজারের এক কোণায় আম গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত আদ্র। রোদ উঠেছে, তবে এদিকে হয়তো বৃষ্টি হয়েছিল কাল রাতে অথবা আজ সকালে, যার কারণে বাজারের আশেপাশে মেঠো পথে কাদার ছড়াছড়ি আর জমাট বাঁধা পানি। হঠাৎ দমকা বাতাসে পট করে ঝুলন্ত এক মাঝারি সাইজের কাঁচা আম গিয়ে পড়ল ঠিক আদ্রর মাথার ওপর। তা দেখে টায়রা হেসেই কোমরে এক হাত রেখে আর এক হাত কপালে রেখে সে হাসছে।
এদিকে টিকলির মনটা খারাপ, কারণ কিছুক্ষণ আগে ঘটে গেছে একটা মন্দ ঘটনা। লঞ্চ থেকে নামার সময় টিকলি কাদায় আবারও পা পিছলে পড়ে যেতে নেয়। টায়রা ছিল খানিকটা পেছনে, সে দেখেনি, কিন্তু এ যাত্রায় টিকলিকে বাঁচিয়ে নেয় আদর। এই ঘটনা যেন পূর্ব পরিচিত। টিকলির বন্ধ দুয়ারের অসহায় চোখ দুটো আস্তে করে তার দ্বার খুলল। সামনে তাকে দেখল আদর তাকে শক্ত করে ধরে আছে। বলতে নেই, 1 মিনিটের জন্য টিকলির মনে হলো এই সে অসভ্য ছেলেটা, যার পর নাই ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটায়। আদরের মস্তিষ্কে খেলে গেল কালকের বিকাল 5:15 ঘটনা। সে নির্বোধ, বোকা, কিন্তু নিজেই নিজেকে ভাবা বুদ্ধিমান 15 দিনের প্রেগনেন্ট মেয়েকে মনে পড়তেই আদরের ভেতরটা রাগ হয়ে গেল। এই রাগ প্রকাশ পেল কাদার কবল থেকে মাত্র বেঁচে ফেরা বেচারা টিকলির ওপর। টিকলি খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল আদরের মুখপানে। এক মুহূর্তের জন্য সে আদরের ওপর সে অসভ্য ছেলের ছায়া দেখতে পেল। নাকের পাটাতন তখন অজান্তেই ফুলে গেল। সে বলল, আমি তো ইচ্ছে করে পড়ে যাইনি, কাদা ছিল তাই তো পড়ে যাচ্ছিলাম। কেন পড়বেন? আল্লাহ হাত পা চোখ সব দিয়েছে, তাও যখন তখন পড়ে যাবেন? এখন না হয় আমি বাঁচিয়েছি, পরে কে বাঁচাবে? চিৎপটাং হয়ে তো তখন কাদায় গড়াগড়ি খেতে হবে। আদরের ঝাঁঝালো গলা। টিকলির খারাপ লাগলো খুব। সে সরি বলে চলে এলো সেই জায়গা থেকে। বলতে গেলে লোকটা তো আর মিথ্যে বলেনি। টায়রার জোরালো হাসির শব্দ আবারও কানে বাড়ি খেল। ভাবনা সুতো কেটে টিকলি এবার বিরক্ত চোখে তাকে বলল, পাগলের মতো না তো জোরে জোরে হাসছিস কেন? টায়রার সামনের দিকে হাত দিয়ে ইশারায় দেখিয়ে দিল। টিকলি দেখল আদ্র মুখ ফুলিয়ে মাথায় বাম হাত ঘষছে, আর ডান হাতে এক টসটসে কাঁচা আম ধরে রাখা। টায়রা হাসতে হাসতে এগিয়ে গেল সেই দিকে। টিকলি চোখ সরিয়ে বিরক্তি শ্বাস ফেলল। সূর্যের প্রকটন আলোতে ধাতস্থ হয়ে এদিক সেদিক তাকালো। দেখল তার পাশের দোকান থেকে আদর মেরিন্ডা কিনছে। টিকলি তার ধনুকের মতো বেঁকে যাওয়া ভুরুজোড়া সোজা করে তাকালো। মনটা আরও খানিক খারাপ হয়ে গেল। তাকে লক্ষ্য করে এতক্ষণ এগিয়ে এসেছে আদর। হাতে থাকা একটা 30 টাকার মেরিন্ডার বোতল এগিয়ে দিয়ে বলল, সূর্যের তাপে আপনার চোখ মুখ তো লাল হয়ে গিয়েছে, নিন এটা খান। আদরের এহেন মিষ্টি বাক্যে টিকলির শত রাগ, কোটি মন খারাপ পড়ে গেল। মিনিট খানিকের জন্য সে ভেবেছিল এই ছেলে বুঝি সে অসভ্য ছেলে। তা ভেবে টিকলি নিজেকে ধিক জানালো। আসলে এই লোকটা তো টিকলির ভালো চায়, তাই বকাঝকা করেছে। কিন্তু ওই লোকটা তো কারণে অকারণে অপমান করে। অভদ্র লোক একটা। টিকলির সৌজন্য একটা হাসি উপহার দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে সহাস্যে বলল, আচ্ছা আপনি কি করেন? নিউরোলজিস্ট। আরেকটা বোতলে মুখ লাগালো আদর। এরপর প্রশ্ন করলো, তো দাঁড়িয়ে আছেন কেন এখানে? টিকলি কপালে ভাঁজ ফেলে ভাবতে বসলো। পুরো সমস্যার বীজটা তো এখানেই। দাঁড়িয়ে আছে কেন? আর এই দাঁড়িয়ে থাকার পেছনে রয়েছে পুরো ইতিহাস। আর এই ইতিহাসের ব্যাখ্যা হলো, হাতিয়ার এই ঘাট থেকে মোটর সাইকেলে করে যেতে হবে হাতিয়ার একদম শেষ মাথা মোক্তারিয়া ঘাটে। এখন সমস্যার মূল শিকড় হলো, মোটর সাইকেলে যাবে কিভাবে? এক মোটর সাইকেলে দুজন মেয়ে বসা সম্ভব না। সুতরাং টিকলি এবং টায়রাকে দুটো মোটর সাইকেলে যেতে হবে। তার উপর তারা কেউ ঠিকমতো জায়গাগুলো চেনে না। একা দুজন মেয়ে। স্থানীয় এলাকায় এসব ড্রাইভাররা হয় প্রচণ্ড লেভেলের বেয়াদব। তাছাড়া মোটর সাইকেলে উঠলে লোকগুলোর কাঁধে হাত রাখতে হবে। টিকলি যদিও পেছনে হ্যান্ডেল ধরে যেতে পারবে, কিন্তু টায়রা তো পারবে না। আর এই মোটর সাইকেলের ভেজাল শুনলে টায়রা যেতেই রাজি হবে না। এখন কি করা যায়? টিকলিকে চিন্তিত দেখে আদর তুড়ি বাজালো। চমকে টিকলি বলল, হ্যাঁ 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 কি? কপালে ভাঁজ ফেলে আদর বলল, আচ্ছা মোটর সাইকেলে আপনারা যাবেন কিভাবে? তাদেরকে নিয়ে ভাবতে দেখে টিকলি বিস্ময় বোধ করল। সাথে টিকলি মনটা প্রশান্ত মহাসাগরীয়ের মতো উত্থাপন করল। সে হেসেই ফেলল। আমাদের নিয়ে ভাবছেন যে? আদর একটুও বিব্রত বা বিভ্রান্ত বোধ করল না। সে হেসে খেলে বলল, ডাক্তার মানুষ তো, সবাইকে নিয়ে ভাবা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ওই যে দেখুন না, দূরে দাঁড়িয়ে আছে ওই মহিলা। এক পাশে একটা বাচ্চা, কোলে আর একটা ছোট বাচ্চা এবং আর এক হাতে একটা মস্ত বড় ব্যাগ। তাকে দেখেও আমি ভেবেছিলাম
শীঘ্রই মহিলাটি অসুস্থ হয়ে পড়বে। এত ধকল আর শরীরে সইবে না। খুব সম্ভবত আজ রাতে মহিলাটির গা ব্যথা করবে, নয়তো পা ব্যথা, জ্বরও হতে পারে। সেই ক্ষেত্রে আপনি অল্পমাত্রার হলেও পরিচিত, আপনাকে নিয়ে ভাবা স্বাভাবিক। টিকলি অবাক প্রসন্ন গলায় বলল, বাহ, এত ভাবনা? ভাবতে হয়, সবসময় ভাবনা চিন্তার ওপরেই থাকতে হয়, শুধু ডাক্তারদের না। এভরিবডি শুড থিঙ্ক অ্যান্ড দে মাস্ট টু বি ট্রাই। এখন এই প্রশ্নের উত্তরটা বলুন। টিকলি একটু ভাবল, কোন প্রশ্ন? পেছনের কিছু কথোপকথন ঘাটতে বেরিয়ে এলো প্রশ্নটা। টিকলি নিচু গলায় উত্তর দিল, আসলে অপরিচিত জায়গায়, তার উপর আমরা দুজনে মেয়ে, আবার মোটর সাইকেলে করে নাকি যেতে হবে। এক মোটর সাইকেলে দুজন কি মিলে ড্রাইভার সহ গাদাগাদি করে বসা অসম্ভব। আর এসব ড্রাইভারগুলো তো হয় সুযোগ সন্ধানী, সুযোগ পেলে তাদের হাতে নিষ্পিস করে। টিকলিকে থামিয়ে আদর বলল, বুঝেছি, আর ব্যাখ্যা দিতে হবে না, কিন্তু আপনি চাইলে এক কাজ করা যেতে পারে। এক মোটর সাইকেলে 3 জন করে যাওয়া যাবে, আমি, আপনি আর ড্রাইভার, এবং আদ্র, টায়রা আর ড্রাইভার। আদরের কথা শুনে টিকলি বড় বড় চোখ করে এক বাক্যে না করে দিল। আদর একটু অবাক হলো। টিকলি নখ কামড়িয়ে আবারও ভাবতে বসল, লাভটা কি হলো? সেতে ঘুরে ফিরে একই কথা। এক মোটর সাইকেলে ছেলেদের সাথে গাদাগাদি করে বসা তা কখনোই সম্ভব না। বুকের সাথে পিঠ লেগেই থাকবে, আর টিকলির পক্ষে তা অসম্ভব। টিকলি বিচক্ষণ, সব দিক ভেবে যে দিক সুশীল ও সুশৃঙ্খল সেই দিকে পা বাড়াবে সে, কিন্তু এখানে তো কোনোটাই সুশীল নয়, সব অশ্লীল। এখন উপায়। আদর বোধহয় ধরতে পারল টিকলির চিন্তাধারা। সে বুঝে বলল, আপনি যা চিন্তা করছেন সেটাও ঠিক আছে, মেয়ে হিসেবে আপনার এই চিন্তাকে আমি সমর্থন জানাচ্ছি। লজ্জায় টিকলি মাথা নোয়ালো। এই ফাঁকে আদর গেল মোটর সাইকেলের ড্রাইভারদের সাথে কথা বলতে। মিনিট 10 পরে ফিরে এলো। আদর প্রায় দৌড়ে এলো। প্রচণ্ড গরমে কানের পাশ দিয়ে চিপচিপে ঘাম ঝরছে, মুখশ্রী হয়ে উঠেছে করুণ লাল। তেজি রশ্মিতে চোখ গেছে কুঁচকে। হাঁটুতে ভর দিয়ে হাত ধরা গলায় আদর প্রশ্ন করল, আমার সাথে যেতে সমস্যা আছে? টিকলি অবাক থেকে মাথা নাড়ালো। আদর আবার জিজ্ঞেস করলো হাঁপাতে হাঁপাতে, সত্যি একা যেতে সমস্যা নেই তো? টিকলি এবার নড়েচড়ে উঠল, যেন ঘর থেকে বেরিয়ে এলো। আদরের প্রশ্নে সে সরাসরি বলল, অবশ্যই আছে, আমি আমার বোনকে ফেলে আপনার সাথে একা যাব, ভাবলেন কিভাবে? টিকলি বলল তেজি গলায়। আদর অবাক হলো। বিশ্বাসসূচক দৃষ্টিতে কিছুক্ষণ তাকে থেকে সোজা হয়ে দাঁড়ালো। শূন্যে ছেড়ে দিল মুখ ভর্তি রাগী শ্বাস। খানিক গম্ভীর মুখে বলল, আপনি আমি এক মোটর সাইকেলে যেতাম, আর আদ্র টিকলি আরেক মোটর সাইকেলে যেত। এতে আপনার সিটকে বসে থাকতে হতো না, অনেক দূরত্ব রেখে বসে যেতে পারতেন, কাঁধে হাত রাখতে পারতেন, আবার নাও পারতেন। যেহেতু আপনার সমস্যা হচ্ছিল, তাই দুটো মোটর সাইকেল ড্রাইভারকে আমি রিকোয়েস্ট করেছি যাতে আমরা নিজেরাই চালিয়ে যেতে পারি, এবং তারা অন্য আরেকটা মোটর সাইকেল করে আমাদের পথ দেখাবে এবং নজর রাখবে। এতে বাড়তি টাকাও নিয়েছে তারা। টিকলি খুব গোপনে জিভ কাটল। ইস, আগে কথা শুনে তারপর রিয়াক্ট করা উচিত ছিল। লোকটা বোধহয় রাগ করলো, কেমন গম্ভীর হয়ে গেল। টিকলি কানের পাশে চুল গুজিয়ে দিয়ে ছোট করে বলল, ও। আদর খুব ঠান্ডা গলায় বলল, যাবেন নাকি? ওদের না করে দেব। না না, যাব না কেন, আসলে আমি দুঃখিত। ইটস ওকে বলেই গটগট করে হেঁটে মোটর সাইকেলের ওই দিকে চলে গেল আদর। টিকলির বুকে আবারও মন খারাপের বরফের ন্যায় ঠান্ডা বাতাস বইল। দিন দিন সে টায়রার মতো হয়ে যাচ্ছে। কারণে অকারণে উদ্ভট আচরণ করা, কি ভাবল লোকটা। টায়রা আদ্রর সামনে দাঁড়িয়ে হাসি বন্ধ করে আদ্রর হাত থেকে আমটা নিয়ে ওড়নায় ঘষল। কামড় দিতে দিতে আদ্রর রাগে ফুলে ফেপে ওঠা মুখখানা দেখে আবারও হুহা করে হেসে উঠল। কাঁচা আমটা ছিল ভীষণ টক। ছাল শুদ্ধ খেতে গিয়ে টায়রার মাড়িতে জোরালোভাবে কামড় পড়ল। অমনি থুতু করে ফেলে দিয়ে সে ডান পাশের চাপা ধরে শব্দ করে উঠল। টায়রাকে দেখে এবার আদ্র হে হে করে হেসে দিল। টায়রার হাত থেকে আমটা নিয়ে কামড় দিয়ে অংশটুকু হাতে নিল। ছাল ছাড়িয়ে খেতে খেতে টক খাওয়ার যে শব্দ হয়, সকারান্ত সেই শব্দ করতে করতে বলল, বেশি চাপা করলে চাপা এমনই হওয়া উচিত। আই উইশ এই চাপা আর ভালো না হতো। আল্লাহ,
টায়ারের সাথে সাথে আদ্রর বাহুতে একটা থাপ্পড় দিয়ে আবারও চাপা ধরে আউ শব্দ করতে লাগলো। আদ্র গরম চোখে তাকে বলল, এটা কি হলো? আস্তে আস্তে টায়ার চাপা নাড়ি বলল, মাইর হলো। আদ্র টায়ার চুল ধরে আস্তে করে টান দিল। টায়ার চিল্লিয়ে উঠল। দূর থেকে টিকলি ওদের ডাকছিল। আদ্র এগিয়ে গেল সেদিকে এবং বলল, আসেন নাকি কোলে নিতে হবে? বেয়াদব আপনি। বিদ্বান, বিচক্ষণ, বহুদর্শী, পারদর্শী আদর খেয়াল করল হাতিয়া জেলার মোটর সাইকেলগুলোতে কোনো লাইসেন্স নেই এবং ড্রাইভাররা কোনো রকম সেফটি গার্ড ইউজ করে না। মাথায় হেলমেট, ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স কিছুই নেই তাদের। এখানে মোটর সাইকেল রয়েছে প্রায় 5,000। পার মান্থ মোটর সাইকেল ড্রাইভারদের 200 টাকা ঘুষ দিতে হয়। এছাড়া খুব সম্ভবত পার ডে 10 টাকা করে দিতে হয়। সুতরাং দেখা যায় পার মান্থ মোটর সাইকেল থেকে উঠে আসে প্রায় 10 লক্ষ টাকা। এটি নিশ্চিত না হতে পারে। ভাবনা চিন্তার যন্ত্র মেশিন অফ করে আদর মোটর সাইকেল স্টার্ট দিল। টিকলি খুব সন্তর্পণে পেছনে উঠে বসল। মাঝখানে তার ভ্যানিটি ব্যাগ রাখল। তখনের রাগ আদরের এখনও কমেনি। মেয়েটা তখন না জেনে শুনে আদরকে অযথা কথা শুনিয়ে দিয়েছিল। টিকলি বসেছিল একদম গুটিসুটি হয়ে। সামনে কোনো বাঁকাতারা রাস্তা এলে সে যে ধপাস করে পড়ে যাবে তা নিশ্চিত। আদর বলল একদম সাপের মতো ঠান্ডা গলায়, আমাকে ধরে বসুন। পরিস্থিতির চাপে পড়ে আপনাকে নিয়ে যাচ্ছি এবং আপনিও এই অপরিচিত আমার সাথে যাচ্ছেন, নচেত কোথায় হারিয়ে যেতাম আমরা। তাই এত আড়ষ্টতা বা লজ্জিত হওয়ার কিছু হয়নি। ট্রাস্ট টু বি ইজি। আমাকে ধরে বসলে আপনি কলঙ্কিত হয়ে যাবেন এমন তো না। টিকলি মাথা নিচু করল। লোকটার কথাগুলো একদম তীরের ফলার মতো। চ্যাটাং চ্যাটাং করে বলা কথাগুলো যেন একদম বুকে বিঁধে। একটা ঠান্ডা, স্বাভাবিক, অতি বুদ্ধিমান মানুষও এর কথার জালে বিব্রত হয়ে পড়বে। যে মানুষ কোনোদিন রাগ করে না সেই মানুষটাও আদরের কথায় ভয়ানক রাগ করবে বলে টিকলির ধারণা। টিকলি চোখ বন্ধ করে আস্তে আস্তে আদরের কাঁধে হাত রাখল। লুকিং গ্লাসে মুখ দেখার জন্য নয়, পেছন থেকে কোনো গাড়ি আসছে নাকি বা আসছে না তা দেখার জন্য। লুকিং গ্লাস ঠিকমতো তুমি দেখতে পারো, তার মানে 30% গাড়ি চালানো তুমি শিখে গেছো। কিন্তু এই প্রথম আদর নিয়মের খেলাপ করলো। লুকিং গ্লাসে টিকলির মুখটাই দেখলো প্রথম। তার মৃদু কাঁপা রক্তলাল ঠোঁট, ফুলে ওঠা কপল, ঘাড়মুক্ত ললাট, বন্ধ দুটি অক্ষিপট। সবচেয়ে সুন্দর যেন সেই নয়নগুলোই। মোটা ফ্রেমের চশমার নিচের সেই বন্ধ আঁকি দুটো ভারী নিখুঁত, সুন্দর এবং মিষ্টি। হঠাৎ টিকলি চোখ খুলল। আদর পরিমরি করে চোখ সরালো এবং আস্তে ধীরে বলল, মাস্ক পরেননি? টিকলি মাথা নেড়ে বলল, না, ভুলে গেছি। মাস্কের কথা মনে পড়ে গেল সেই মাস্ক পরিহিতা 15 দিনের প্রেগন্যান্ট মেয়েটার কথা। আদরের আবারও রাগ হলো। আদর ইচ্ছে করে মাস্ক পরেনি, কিন্তু এই করোনাকালে মাস্ক না পরে ঘোরা খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু তাতে কি? এই এত সুন্দর সময়গুলোতে মাস্ক পরে সেই মেয়ের কথা চিন্তা করে আদর সময়গুলো নষ্ট করতে চায় না। সে শক্ত গলায় বলল, আর পরবেও না মাস্ক, আমার সাথে যতক্ষণ আছেন ততক্ষণ পরবেন না। টিকলি হা করে সে থেকে শুধু ঘাড় কাত করলো। চোখে চশমাটা ঠিক মতো এঁটে দিয়ে তাকালো। ফেলে চলে আসে একের পর এক গাছগাছালি, বাড়িঘর, দোকানপাট, মানুষজন, রাস্তাঘাট, রাস্তার পাশে বুনো ফুল, প্রকৃতির দিকে। এসব মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতেই টিকলি একটা অসঙ্গতিপূর্ণ কথা ভাবল। মাস্ক পরলে প্রকৃতি অনুভব করা যায় না, মাস্ক ছাড়াই ঠিকঠাক। আঙুর ফল টক। টিকলির কথা বলাটা একদম এই প্রবাদ বাক্যের সাথে না মিলে গেলেও ধাঁচটা প্রায় এরকমই। আদর আদ্র যেই মোটর সাইকেলগুলো দিয়ে যাচ্ছে, সেই মোটর সাইকেলের ড্রাইভার দুটো যাচ্ছে আরেক মোটর সাইকেল দিয়ে। ভাড়া সম্পূর্ণ আদর বহন করবে। ড্রাইভারগুলো মোটর সাইকেল নিয়ে আগে আগে যাচ্ছে, তাদের পেছন যাচ্ছে আদর ও আদরের মোটর সাইকেল। কারণ তারা রাস্তা চেনে না। ড্রাইভার দুটোর মধ্যে একটা ড্রাইভার ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে আছে, কারণ মানুষগুলো তো চোরও হতে পারে।
হুটহাট মোটরসাইকেল নিয়ে ভেগে চলে যেতে পারে। একমাত্র টাকার নেশায় পড়ে মোটরসাইকেল দিয়েছে, তাই বলে কি নজর রাখবে না? পেছনে বসা সেই ড্রাইভার লোকটা 1 মিনিটের জন্য ঘাড় সোজা করেনি। আদ্র নিশ্চিত এই ড্রাইভার তার ঘাড় আর জীবনও সোজা করতে পারবে না। বেচারা তাদের নজরে রাখতে গিয়ে নিজে ঘাড়টাকে খাওয়াচ্ছে। কষ্টে আদ্রর বুকটা ভেঙে গুড়গুড় হয়ে যাচ্ছে। আদ্রর বুকটা যখন ড্রাইভারের কষ্টে পুড়ে প্রায় খাখা, ঠিক তখন তার চোখ গেল রজশর্মারই খ্যাপা রাগী বুন্ডু মেয়ের দিকে, যার গাল ফুলার আগে জিদে ফুলা ঠেপা নাক, কপালে কুঞ্চন, ঠোঁট বিকৃত। আদ্র দুষ্টুমি করে জোরে একটা ব্রেক কষল। টায়রা গিয়ে আশ্রয় পড়ল আদ্রের পিঠে। রোশান হলে জ্বলে উঠল। টায়রা বলল, আমার বোন এই ভয়ের জন্য মোটরসাইকেলওয়ালাদের বাদ দিয়ে আপনার সাথে নিয়ে যাচ্ছে, আর আপনি সেই ইচ্ছাকৃতভাবে ব্রেকই কষলেন। ড্রাইভারদের থেকে অধিক বেয়াদব আপনি। মোটরসাইকেল চালাতে চালাতে আদ্র ঘাড় ঘুরিয়ে টায়রার দিকে তাকালো, চোখ লাল করে বলল, আপনি কি সামহাও আমাকে লাউসি লুসে বলতে চাইছেন? টায়রা হাত দিয়ে আদ্রর মুখ সামনে ঘুরিয়ে দিল। কাটকাট গলায় বলল, বলতে চাইছি না, আমি এটাই বলছি। এখন তো এটা বলেছি, একটু পর খনির তকমা গায়ে লাগাতে না চাইলে সামনে দেখে বাইক চালান। আদ্র উচ্চস্বরে বলল, হোয়াট? আমি খনি? আমি লাউসি? আচ্ছা, এখন যে আপনি হাতে দিয়ে আমার গাল ধরে সামনে ঘুরিয়ে দিলেন, তাহলে আপনি কি হলেন? লিউড, অশ্চরিত্র, অশ্লীল, নোংরা। টায়রা চোখ বড় বড় করে তাকালো, পানিতে ভাসমান চোখ দুটো নিয়ে তাকিয়ে বলল, আপনি আমাকে এসব বলতে পারলেন? আদ্র আরও তেজি গলায় বলল, তো পারবো না? আমি কি আপনাকে সাথে নিয়ে যাচ্ছি? আমরা দুই ভাই কি পারতাম না একা চলে যেতে? আপনাদের কথা ভেবেই তো হেল্প করা। আর তাছাড়া আপনার বোন তো ভরসা করে আপনাকে আমার সাথে যেতে দিয়েছে, আর আপনি আমার সম্পর্কে কত খারাপ মনোভাব পোষণ করলেন। তারা আবারও কিছু বলতে চাইল। আদ্র আটকে দিয়ে বলল, আর একটা কথা বলে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে খনির তকমা গায়ে লাগিয়ে ঘুরব। তাছাড়া আমার গার্লফ্রেন্ড আছে, আপনার প্রতি কোনো রকম অ্যাট্রাকশন কাজ করার চান্সই নেই, তাই আজেবাজে চিন্তাগুলো মাঠের বাইরে ফেলে দেন। আদ্র বড় বড় নিঃশ্বাস ফেলল। তারা ধীর কণ্ঠে স্বগতোক্তি করল, গার্লফ্রেন্ড আছে? সত্যি? আদ্র বাঁকা হেসে বলল, এমনভাবে বলছেন যেন উই ক্রাশড অন মি। তারা মুখ ঘুরিয়ে তাকালো। লুকিং গ্লাসে তা দেখে আদ্র হেসে দিল। সে হাসি যেন ধনুকের মতো অপমানসূচক হয়ে বিঁধল টায়রার হৃদয়ে। বাতাসে শনশন শব্দ কেটে চলেছে মোটরসাইকেল। পিচ ঢালা রাস্তার দুপাশে ইয়া বড় বড় মোটা মোটা গাছ। দূর দূরান্ত পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেই মনে হয় এ যেন এক শিল্প। কোনো শিল্পী খুব নিখুঁতভাবে রং তুলি দিয়ে এ রাস্তার দৃশ্যপট এঁকে গেছেন একের পর এক। বৃষ্টির পানিগুলো ঝলমলে রোদ্দুরে ঝিলিক দিচ্ছিল। পানিতে ভেসে উঠেছে খয়েরি দেহের সবুজ পাতার গাছগুলোর প্রতিচ্ছবি। নাম কি গাছগুলোর? কড়ই গাছ বুঝি। টিকলি মুগ্ধ হয়ে দেখছিল, সাথে দুচোখ ভর্তি কৌতূহল নিয়ে ভাবছিল। হঠাৎ আদরের থমথমে মুখের দিকে চোখ যেতেই টিকলি আস্তে করে বলল, বাদর সাহেব, আপনি কি রেখে আছেন? তখনের কথা টিকলির ওভার রিয়েক্ট এখন আদরের মনে গেঁথে আছে। যদিও এর পরে তাদের অনেক স্বাভাবিক কথাবার্তা হয়েছে, তবুও ঘুরে ফিরে আদরের মনে হচ্ছে মেয়েটা অমন করে রিয়েক্ট করলো কেন? না জেনে বুঝে এত তেজি গলায় কেন কথা বলল? এক মুহূর্তের জন্য আদরকে সে খারাপ ভেবেছে বলেই না আদরের সাথে একা আসতে চায়নি, অত উঁচু গলায় কথা বলতে পেরেছে ভেবেই আদরের খারাপ লাগলো। আগ বাড়িয়ে কারোর উপকার এর জন্যই সে করতে চায় না। অকারণে না জেনে বুঝে কারোর ওপর উঁচু গলায় কথা বলা কিংবা তেজি স্বরে কথা বলা আদরের একদম পছন্দ না। আর তা যদি হয় নিজের সাথে, তাহলে তো কথাই নেই। নাকের পাটাতন ফুলিয়ে আদর উত্তর দিল, সব কিছু বাদ দিন, আগে বলুন আমাকে কি বলে ডাকলেন? টিকলে জিভ কেটে অন্যদিকে ঘুরে খুব গোপনে হাসল। কোনো রকম হাসি চেপে রেখে আবার প্রশ্ন করলাম, আমরা এখন মুক্তারিয়া ঘাটে যাচ্ছি তাই না বাদর? থুরি আদর সাহেব।
নাক ফুলে আদর এক বাক্যে বলে দিল না। আত্মা ধক করে উঠল টিকলির। এখন তো তাদের মুক্তারিয়া ঘাটেই যাওয়ার কথা। সে ঘাট থেকে স্পিড বোট কিংবা ট্রলারে করে বন্দর টিলা ঘাট, এছাড়া তো আর কোনো রুট নেই। সব তো টিকলি ঠিকঠাক জেনে এসেছে। তবে তবে কি টিকলি ভুল করলো এই মানুষটাকে বিশ্বাস করে? দুরু দুরু বুকে টিকলি বলল, কি বলছেন আপনি? সরি মিস টিকটিকি, আমরা মুক্তারিয়া ঘাটে যাচ্ছি না। তার আগে আমরা যাব কমলার দিঘি। ড্রাইভারদের সাথে আগেই কথা বলে নিয়েছি। কমলা দিঘি দেখে তারপর আমরা যাব মুক্তারিয়া ঘাট। টিকলি চোখ বুজে বুকে হাত দিয়ে প্রশান্তির শ্বাস ফেলল। আর একটু হলেই তার প্রাণ পাখি উড়ে চলে যেত বন্ধ কোনো কুটিরে। টিকলি যখন বুকে ডান হাত রেখে নিঃশ্বাস নিচ্ছিল, তখন মোটরসাইকেল একটা বিটের ওপর দিয়ে গেল। অসতর্কতা বশত টিকলি প্রায় ঝুঁকে পড়েই যেতে নিয়েছিল। আদর তাড়াতাড়ি এক হাত দিয়ে টিকলিকে আটকানোর চেষ্টা করলো। টিকলি কোনো রকম নিজেকে সামলে নিয়ে আদরের কাঁধে আবারও হাত রেখে বসল। ঝাঁঝালো গলায় উঁচু স্বরে আদর বলল, কাউকে অযথা সন্দেহ করলে এমনই হয়। মেয়ে মানুষের সন্দেহের বাতিক বেশি, লোকে ঠিক বলে। টিকলি বড় বড় করে সে সূক্ষ্ম কণ্ঠে বলল, অপমান করছেন? না, পূজা করব আপনাকে। তেরা উত্তর আদরের। টিকলি নাক ফুলিয়ে বসে রইল এবং এই সিদ্ধান্তে উপনীত হলো যে সে আর এই লোকটার সাথে কথা বলবে না, আর সন্দেহ করবে না। লোকটার কথা তো নয়, যেন তীরের ফলা। সামনে ড্রাইভারদের অনুসরণ করতে করতে ওরা কমলার দিঘি এসে পড়ল। পথের মাঝে একটা দু জায়গার পাশে বিশাল বড় বড় ঝাউ গাছ, আর মাঝখানে মাটির সরু রাস্তা। রাস্তাটা এত সরু যে ঝাউ গাছের ডালপালা শরীরের সাথে বাড়ি খেয়ে যাচ্ছিল। দুপাশের ঝাউবনের ভিড়ে ওরা যখন যাচ্ছিল, তখন প্রকৃতির আবেশে টিকলির মুগ্ধ করা নয়নে একটা ঝাউ গাছের চিকন ডাল এসে বাড়ি খেল। টিকলি কুকড়িয়ে উঠল। আদর প্রায় সাথে সাথে মোটরসাইকেল থামালো। ওদের সাথে থামলো পেছনের আদ্র মোটরসাইকেলও। সামনে যে ড্রাইভার ওদের দিকে নজর রাখছিল, সেই ড্রাইভার সামনের দুজনকে বলল মোটরসাইকেল থামাতে। সবে এগিয়ে আসতে ছোটোখাটো একটা ভিড় জমে গেল। তারা দেখলো টিকলির বাম চোখের ভুরুর উপরে কেটে গেছে। অল্প থেকে চোখটা বেঁচে গেল। আদ্র হন্য হয়ে নিজের ব্যাগ থেকে পানি নিয়ে এলো। টায়রা টিকলির মুখে পানি ছিটিয়ে দিয়ে বলল, কারোর কাছে কোনো মলম বা ঔষধ আছে? আদর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। এতক্ষণ সে নিজের ব্যাগটা আদরের দিকে ছুঁড়ে মেরে বলল, ব্যথার মলম আর ওয়ান টাইম ব্যান্ডেজ আছে। টায়রা যখন টিকলির কাটা স্থানে মলম দিয়ে দিচ্ছিল, তখন টিকলি অবাক চোখে তাকে দেখছিল আদরকে। একটা মানুষ এমন হতে পারে? এ কেমন মানুষ টিকলিকে এত হেল্প করলো? টিকলির জন্য মোটরসাইকেল ভাড়া করে নিজে চালিয়ে এলো, অথচ টিকলির ব্যথার সময় সে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। টিকলি উঠে দাঁড়ালো। টায়রা বলল, পারবি তো যেতে? ব্যথা করছে? না, তোরা চল। যে যার মোটরসাইকেলে উঠে বসলো। টিকলি আদরের পেছনে উঠে বসতে আদর বলল, মাথা নিচু করে রাখবেন, পারলে আমার পিঠের সাথে মাথা ঘেঁষে রাখবেন। টিকলির মনে আবারও হাওয়ায় দোলনা দুলল। ঠিক যখনই এই মানুষটাকে খারাপ ভাবে, ঠিক তখনই এই মানুষটা আরও বেশি ভালোই পরিণত হয়ে যায়। গাড়িগুলো সব আবার চলতে শুরু করলো। টিকলি একটু মন খারাপ করে জিজ্ঞেস করলো, আপনি অমন পাষাণ হয়ে দূরে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন কেন? কেউ যদি নিজে থেকে ইচ্ছে করে ব্যথা পায়, তাহলে তো আর এমনই করা উচিত। ডোন্ট কেয়ার ভাব, তাই না? আমি ইচ্ছে করে ব্যথা পেয়েছি? টায়রার অবাক কণ্ঠ। তা নয় তো কি? আপনি যদি অত হাঁ করে এই ঝাউ গাছের দিকে না তাকিয়ে থেকে মাথা নিচু করে চোখ বন্ধ করে রাখতেন, তাহলে তো আর এই দুর্ঘটনা হতো না। এখানে কারোর কিছু হতো না, কিন্তু আপনি চোখ দুটো কানা করে বসে রইলেন। খাঁটি শোনার কথা, কিন্তু টিকলির পছন্দ হলো না। গোমরা মুখে বসে থাকলো। সবসময় কি সব দোষ তার হয়? 2 মিনিটের মাথায় তারা কমলার দিঘির বিচের কাছে থামলো। দেখলো 2-1 পর্যটক এসেছে এই কমলার দিঘি ঘুরতে। কমলার দিঘি তেমন একটা পরিচিত পর্যটন কেন্দ্র নয়, তবে হাতিয়ার স্থানীয় জনগণের কাছে এটি বেশ জনপ্রিয়। কমলার দিঘি মূলত একটি চর, একে কমলার দ্বীপও বলা হয়। এর চারিপাশ হাজার হাজার কেওড়া গাছ দ্বারা ঘেরাও। বিস্তৃত জায়গা জুড়ে এই কেওড়া বন। বাংলাদেশের বন বিভাগ থেকে একসময় এই জায়গায় অসংখ্য কেওড়া গাছ লাগানো হয়েছিল, যাতে নতুন জেগে ওঠা চরকে আঁকড়ে ধরে রাখতে পারে। এর পাশে রয়েছে একটা দিঘি,
মাটির রং এখন মেটে রঙের হলেও একসময় কিছুটা লাল কমলা ছিল বলে এর নাম কমলার দিঘি। বঙ্গোপসাগরের অতি নিকটে মেঘনা নদীর পাড় ঘেঁষে জেগে ওঠা এই চরের মাইলের পর মাইল সবুজ কেওড়া গাছের বেষ্টনীতে বেষ্টিত সবুজ ঘাসের চাদরে ঢাকা বিস্তৃত মাঠ, সুবিশাল আকাশ, চিকমিক সাদা বালুর বীজ, সাগরের তীরে চরের ধবধবে সাদা বালু রৌদ্রময় উষ্ণ। এছাড়াও রয়েছে সারি সারি কেওড়া গাছ, যা দেখলে চোখের পাতা মুগ্ধতায় ডানা ঝাপটানো বন্ধ করে দেয়। কেওড়া গাছের আশপাশে রয়েছে অসংখ্য শ্বাসমূল। স্থানীয় মানুষজন সম্ভবত একে বুম ভুম বলে। সামনে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর, সাগরের পাড়ে সুমধুর ঠান্ডা বাতাস, গাছেরা দুলছে অবিরাম, অন্তহীন নৃত্যে মেতে উঠেছে তাদের ডালপালা। সিক সিক ভেজা উষ্ণ বালুময় ভূমিতে পা দিতে সুরসুরি লাগছে, তারা এক্সাইটমেন্টে কথা হারিয়ে ফেলেছে। প্রকৃতির আকর্ষণে আপ্লুত সে। আদর আদ্র দুজন চোখে সি ব্লু রঙের একই সানগ্লাস পরে দাঁড়িয়েছিল। পেছন থেকে ড্রাইভাররা তাড়া দিল। আদর এগিয়ে গেল মোটরসাইকেলের দিকে। ওরা যেতেই টায়ারা টিকলিকে খোঁচা দিয়ে বলল, তুই এই ভাদ্রর সাথে যা, আমি আদর ভাইয়ের সাথে যাব। আদ্র তখন ডাকতে এসেছিল ওদের। টায়ারের কথা শুনে সে তেজিয়ান গলে বলল, মিস ফুটা টায়ার, নিজেকে এত প্রায়োরিটি দিবেন না বা ইম্পর্টেন্ট ভাববেন না, আপনাকে নিয়ে যেতে আমার বই গেছে। আদ্র টিকলির হাত ধরে বলল, তুমি আসো তো আপু, আমি তোমাকে নিয়ে যাব। কোনো টায়ার ফায়ার বহন করার মতো ইচ্ছা আমার নেই। টায়ার নাক ফুলে ভেংসি কাটলো, বলল, ক্ষমতা থাকার লাগে এই টায়ারকে বহন করতে। সেই ক্ষমতা আমি চাই না, কোনোভাবে পেলেও সেই ক্ষমতা আমি বিকিয়ে দেব। আদ্র বলল, দূর থেকে গলা উঁচিয়ে। আদ্রের এমন ধারার কথা শুনে টায়ারের মনে ক্ষিপ্ত বাতাস বইল। এদিকে টিকলিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে আদ্র। আদর মোটরসাইকেলের সাথে হেলান দিয়ে বেঁকে দাঁড়িয়ে মুখ দিয়ে শেষ বাজাচ্ছিল। হঠাৎ সে দেখল আদ্র টিকলির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তা দেখে আদর স্বাভাবিক ভঙ্গিতে সানগ্লাসটা খুলে চোখ থেকে। টিকলি অসহায়ভাবে এক ঝলক তাকালো আদরের দিকে। এই তাকানোর অর্থ কি আদর জানে না? তবে তার মনে বিষণ্ণ সুর বয়ে গেল। শেষ বাজানোর তাল কেটে গেল, কিছুক্ষণের নিস্তব্ধতা ছিয়ে গেল। তারপর আবার স্বাভাবিকভাবে সানগ্লাসটা চোখে পড়ে সে মোটরসাইকেলে উঠে বসল। আদ্র তখন মোটরসাইকেল স্টার্ট দিয়েছে। টিকলি আদরের দিকে একবার তাকিয়ে উঠে বসলো আদ্রের পিছনে। টায়ারা এসে দাঁড়িয়েছে তখন আদরের পাশে। আদর টায়ারের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দিয়ে বলল, হঠাৎ বাইক সেন্স? কিছু না ভাইয়া, এমনি। টায়ারা কিছু বলল না আদরকে। আর এই না বলা এমনি কথাটাই আদরের বুকে শুয়ের মতো বিঁধে রইল। আপনি একবার আমাকে বলে গেলেন না? এই প্রশ্নটা অজান্তে আদরের মনে বারংবার ঘুরপাক খেল। এমনি এমনি মোটরসাইকেল চেঞ্জ করার কি আদৌ কোনো কারণ ছিল? এটা কি আমাকে অপমান করা নয়? আমাকে কিছু না বলে হুট করে অর্ধেক রাস্তা এসে আমারই ছোট ভাইয়ের সাথে সে চলে গেল। এটা কি কোনোভাবে আমাকে রিজেক্ট করা হলো না? আদরে মুখ ভারী হয়ে গেল। গম্ভীর গলায় সে বলল, উঠে বসো টায়ারা।